আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর আমার প্রাণের স্টুডেন্ট, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি গাজী সায়েন্স একাডেমির পক্ষ থেকে। আজকে যে টপিকটি আলোচনা করব, আমার অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে এসএসসি, ইন্টারমিডিয়েট, সবার জন্যই আজকের এই রসায়ন যে অংশটি রয়েছে, যৌগ গঠন খুব গুরুত্বপূর্ণ। সবাই আজকের ক্লাসটি দেখতে পারো, যাতে তোমার এই যৌগ গঠন সংক্রান্ত যে টপিকটি অত্যন্ত সুন্দরভাবে তুমি আয়ত্ত করতে পারবে এবং সহজভাবে আজকের এই ক্লাসটি তোমাকে এই যৌগ গঠনকে আরও সহজ করে দেবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখনই চলে যাচ্ছি আমাদের আলোচনায়। তো প্রথমে আমরা জানব আসলে যৌগ গঠনটা কী। আমরা জানি একটি মৌল সাথে আরেকটি মৌলের বন্ধন যখন হয় তখনই যৌগ তৈরি হয়। কিন্তু এখানে কয়েকটা বিষয় রয়েছে, যে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন, অর্থাৎ আবার ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে যৌগ গঠন হয়, আবার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি হয়, যৌগ গঠন হয়। কিন্তু আমরা যেটা জানবো অষ্টম শ্রেণীর যেই বইয়ে রয়েছে এর অনুযায়ী আমরা যৌগ গঠন বলতে শুধু বুঝবো যে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন, এই দুটির মাধ্যমে যে আয়ন তৈরি হয়। কারণ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় অন্য একটি বন্ধন, সেটা আমরা জানি। যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের রসায়নের আলোচ্য বিষয় রয়েছে সেই জায়গায় যে সমযোজী বন্ধন। তো আমরা সেখানে যাচ্ছি না, যেহেতু আমাদের আজকের ক্লাসটি শুধুমাত্র অষ্টম শ্রেণীকে বিশেষ করে। এখান থেকে অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে দশম, নবম এবং ইন্টারমিডিয়েট, তোমরা হালকা একটু ধারণা এখান থেকে পাবে ইনশাআল্লাহ। তো চলো যাক, আমরা ক্লাসে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করি। ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে যৌগ গঠন হয়, এটা আমরা প্রথমেই জানবো। আমি এখানে লিখি অবশ্যই তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা এখান থেকে নোট করতে পারো। আমি লিখেছি ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যৌগ গঠন হয়। আমি আবারও বলছি, ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যৌগ গঠন হয়। এখন জানবো এই যৌগ গঠন হয় একটি উদাহরণের মাধ্যমে। আমি এটাকে ব্যাখ্যা করব। এই ব্যাখ্যাটি খুব ভালো করে যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে অন্যান্য যৌগ গঠনগুলো তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়টি বলবো এখন, যে দুটি পরমাণু দিয়ে এই আমরা আজকের যৌগ গঠনটা শেখার চেষ্টা করব। আজকের যে যৌগ গঠন আমরা শিখব দুটি পরমাণুর মাধ্যমে। এক হলো সোডিয়াম, দুই হলো ফ্লোরিন। এক হলো সোডিয়াম, দুই হলো ফ্লোরিন। যেটা তোমাদের পাঠ্যপুস্তকে এই অধ্যায়ের অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6 এবং লেসন নাম্বার 13-14 দিকে এটা হয়েছে। এটা আমরা আজকে আলোচনায় নিয়ে আসছি। তো এই সোডিয়াম এবং এই ফ্লোরিনের মধ্যে যৌগ গঠন কীভাবে হয় এটা আমরা জানাবো ইনশাআল্লাহ। এই সোডিয়াম যখন সে একটি ইলেকট্রন ত্যাগ করবে, তখন সে সোডিয়াম আয়নে পরিণত করবে। আমরা দেখাচ্ছি এটা কীভাবে হয়। অবশ্যই তোমরা আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আশা করি আজকের ক্লাসের পরে এই অধ্যায়ের এই টপিক সম্পর্কে আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। আমার এই ক্লাসটাই তোমাদেরকে ইনশাআল্লাহ যৌগ গঠনের জন্য যথেষ্ট হবে। সোডিয়াম
এটা যখন এভাবে রয়েছে স্বাভাবিক, এটাকে বলা হয় পরমাণু। এটা যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, বর্জন করবে, তখনই সে হয়ে যাবে আয়ন। অর্থাৎ এই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সে হয়ে যাবে সোডিয়াম আয়নে পরিণত হবে। অর্থাৎ এখানে একটা বিষয়, একটি পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে যে অবস্থা দাঁড়ায় সেটাকে আমরা বলি আয়ন। এই আয়নটা হলো একটি নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো লাভ করে। আমরা জানি তোমাদের ক্লাস অনুযায়ী তোমাদের যেই এই অধ্যায়ের চ্যাপ্টার নাম্বার 6 এখানে যে ইলেকট্রন সংখ্যা রয়েছে, পারমাণবিক সংখ্যা রয়েছে, 18টি মৌলের নাম তোমাদের বইয়ে রয়েছে। এর মধ্যে 2, 10 এবং 18 এই তিনটি পারমাণবিক সংখ্যা সম্বলিত যে মৌলগুলো রয়েছে এরা হলো নিষ্ক্রিয় গ্যাসের মৌল। যেমন 1 হিলিয়াম, 2 হলো নিয়ন, 3 হলো আর্গন। তাহলে কি কি জানলাম? হিলিয়াম, নিয়ন, আর্গন। অন্যান্য মৌল যারা ইলেকট্রন বর্জন করবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে, এরা এই ইলেকট্রন বর্জন এবং গ্রহণ এই দুই অবস্থার মাধ্যমে তারা এই 3 মৌলের অবস্থা ধারণ করবে। অর্থাৎ এই 3 মৌলের যে কোনো একটা অবস্থা ধারণ করবে। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে, সে Na+ হয়েছে, তার মানে Na+ এর অর্থ হলো তার একটি ইলেকট্রন হারিয়ে গিয়েছে। সোডিয়ামের রয়েছে মূলত 11 ছিল, একটি চলে গেলে থাকে কয়টা? 10টা কার? নিয়ন। দেখো নিয়নের অবস্থা সে তৈরি করেছে, সে আয়ন হয়েছে। ঠিক তদ্রূপ আমরা আবার আসি, এটা হলো ফ্লোরিন পরমাণু। কি পরমাণু? ফ্লোরিন পরমাণু। সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। ওই যে সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করেছে সেটা এই ফ্লোরিন কি করবে? গ্রহণ করবে। তাহলে সে যখন গ্রহণ করবে সে হয়ে যাবে ফ্লোরিন আয়ন, F- হয়ে যাবে। এই যে ফ্লোরিন আয়ন হলো, ফ্লোরিন ছিল প্রথমে 9, কত ছিল? 9 ছিল। এখন যখন একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে, এখন তার সংখ্যা হয়ে গেছে 10। এর অর্থ হলো এই যে নিয়ন অবস্থা অর্জন করেছে। এই যে আয়ন আকার হলো, এই দুই আয়ন মিলেই একটি যৌগ তৈরি করবে। তাহলে আমরা দাগ দিয়ে দেখাচ্ছি, এই সোডিয়াম এই ফ্লোরিন মিলে তৈরি হচ্ছে Na+, আর হলো কি F- বা NaF। এর অর্থ হলো এই সোডিয়াম এবং ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে তারা যৌগ গঠন করেছে সোডিয়াম ফ্লোরাইড। কি? সোডিয়াম ফ্লোরাইড নামক যৌগ গঠন তারা করেছে। প্রিয় স্টুডেন্ট, আমরা আজকে শুধু এই টপিকটার জন্যই তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের এই অধ্যায়ের যৌগ গঠন সংক্রান্ত একটি টপিক রয়েছে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষা আসে, বৃত্তি পরীক্ষাও এখান থেকে প্রশ্ন হয়, এই জন্য আমি টপিকটা আলোচনা করেছি। এখানে মূল বেসিকটা আমি আবারও বলছি এক বাক্যে, একটু মনোযোগ দিয়ে শুনবে। ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যৌগ গঠন হয়। ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যৌগ গঠন হয়। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, আরও অনেক উদাহরণ আছে। যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড রয়েছে, MgCl2। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডও এরকম একটা যৌগ, এভাবে গ্রহণ ত্যাগের মাধ্যমে গঠিত হয়। আমরা জানি ইলেকট্রন কোনো কোনো মৌল 2টা ত্যাগ করে, কোনো কোনো মৌল 2টা গ্রহণ করে। যদি কেউ 2টা গ্রহণ না করতে পারে, যদি একটা গ্রহণ করে এখতিয়ার থাকে বা একটা গ্রহণ করতে পারে এই অবস্থা থাকে, তাহলে দুটি মিলে 2টা গ্রহণ করে। যেমন এখানে ম্যাগনেসিয়াম রয়েছে, ক্লোরিন রয়েছে। ম্যাগনেসিয়াম একই সাথে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, কিন্তু ক্লোরিন কিন্তু 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে না। একটা ক্লোরিন একটাই গ্রহণ করতে পারে। এর কারণ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17। সে একটা গ্রহণ করে আর্গনের অবস্থা পরিণত হতে পারবে, তখন সে আয়ন হবে, সে হবে Cl-। কিন্তু এখানে MgCl2 কেন হলো? আসলে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে ওই ক্লোরিন আরও একটা মিলে দুইটা ক্লোরিন 2টি ইলেকট্রন গ্রহণ করবে। ফলে এই যে গ্রহণ ত্যাগ হলো, এদের মধ্যে একটা যৌগ তৈরি হয়ে যাবে,
তখন হয়ে যাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 MgCl2। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝেছো। আলহামদুলিল্লাহ, এই ক্লাসটা তোমরা বারবার দেখবে, এতে তোমাদের যৌগ গঠন সংক্রান্ত যেই সমস্যা থাকবে এই সমস্যার আশা করি সমাধান হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে তোমাদের অন্য কোনো ক্লাস নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।